আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি কি দেখছিলাম? HTML এর কিছু ট্যাগ দেখছিলাম, এলিমেন্ট দেখছিলাম, অ্যান্ড হচ্ছে সিএসএস এর যে আমরা কয় প্রকারের সিএসএস বা হচ্ছে কি কি টাইপের সিএসএস নিয়ে কাজ করি সেগুলা দেখছিলাম, যে ইন্টারনাল, এক্সটার্নাল আর ইনলাইন। তো এখন কথা হচ্ছে যে আমরা সিএসএস এর সিনট্যাক্সও দেখছি। সিএসএস এর সিনট্যাক্সের মধ্যে আমরা দেখছিলাম সিলেক্টর। তো সিলেক্টরের কাজ কি, যে আমরা যখন কোনো প্রপার্টিতে ভ্যালু চেঞ্জ করি, সেই কোন প্রপার্টিতে ভ্যালু চেঞ্জ করতেছি সেটা আমার সিলেক্টর দিয়ে আমরা সিলেক্ট করি। তো তার আগে আমরা তো হোমওয়ার্ক দিছিলাম যে আপনাদেরকে সবাইকে, যে W3 স্কুলের যে রেফারেন্স ওয়েবসাইটটা ছিল সেইখান থেকে আপনারা সব ট্যাগগুলো নিয়ে একটু রিসার্চ করবেন। কে কে করছেন একটু বলেন তো। আচ্ছা, আপনার কি মানে ওভারঅল চেক আপ, মানে ওটাতে রিসার্চ করার পরে কি আপনার মনে হইতেছে যে না ঠিক আছে, এই জায়গায় কি কি চেঞ্জ হয়েছে বা কি কি আউটকাম আমরা দেখতে পাইছি বা আপডেট কি কি হয়েছে আগের ভার্সন থেকে? আপনি লাল লাল কিছু হচ্ছে হলো ট্যাগ দেখছিলেন যেগুলো আগের ভার্সনে কাজ করতো বাট এই ভার্সনে এখন কাজ করে না, মানে HTML5 কাজ করে না। তো না না না, ওই যে ওইখানেই তো আছে যে লাল যেই ট্যাগগুলো ছিল, তো ওইগুলো আগের ভার্সনে কাজ করতো, এখন যে এটাতে ওইটা সিএসএস এ চলে গেছে বা অন্য কোনো ওয়েতে আমরা ওইটা কাজ করি, ওই কাজগুলো করি না। তো সেই সেই মানে ওইভাবে আপনার ডিপ কোনো ইনডেপথ কোনো রিসার্চের কথা বলতেছি না, জাস্ট আপনার কি একটা ওভারঅল একটা থাকে না, যে স্টেটমেন্ট থাকে না, যে হ্যাঁ আমি এটা করার পরে এটা বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। আজকে আমাদের ক্লাস কামিন কামিন। তো আমরা হচ্ছে আজকে দেখব যে HTML এর আরও কিছু ট্যাগ দেখবো, অ্যান্ড ট্যাগের মধ্যে কিছু মানে প্যারেন্ট ট্যাগ, চাইল্ড ট্যাগ বা হচ্ছে ট্যাগের মধ্যে কয়েকটা প্রকারভেদ আছে, তো ওইগুলো হচ্ছে আমরা আজকে দেখব। তো সেটা দেখার জন্য আমাদের একটা index.html ফাইল নিতে হবে। তো এই জায়গায় আরেকটা জিনিস বলি, যে আমরা যখন কোনো ওয়েবসাইটের প্রজেক্ট করি, তো তখন আমরা যেই টেকনোলজিতে বা যেই স্ট্যাকেই আমাদের ওয়েবসাইটটা করি না কেন, আমাদের একটা index.html ফাইল মাস্ট বি থাকতে হবে। মাস্ট বি থাকতে হবে, সেটা আপনি রিঅ্যাক্টে করেন অথবা হচ্ছে নেক্সট জেসে করেন বা আপনি যেই টেকনোলজি বা যেই স্ট্যাক ইউজ করেন, আপনার হচ্ছে index.html থেকে ব্রাউজার আমাদের ওয়েবসাইট রিডিং শুরু করে। আপনার মেইন যে হোম পেজটা সেটা আপনার index.html থেকে আর কি স্টার্ট হইতে হবে। এটা হচ্ছে হলো আমাদের যে কোনো ওয়েব প্রজেক্টের ক্ষেত্রেই এটা মানে প্রযোজ্য। তো HTML5 থেকে শুরু। তো আমরা তো দেখলাম অনেক ট্যাগ আছে আমাদের এইখানে, তো অনেক ট্যাগ যেগুলো পি ট্যাগ, এইচ ট্যাগ বা হচ্ছে আমাদের ডিভ ট্যাগ। তো এইখানে ডিভ নামে আমাদের একটা ট্যাগ আছে, যেই ট্যাগটাকে আমরা হচ্ছে আগে সেকশন ট্যাগ হিসাবে আমরা সেকশন ইউজ করতাম, এক একটা সেকশন বা এক একটা পার্ট হিসাবে ডিজাইন করার জন্য আমরা সেকশন ইউজ করতাম, বাট এখন আমরা ডিভ ট্যাগ ইউজ করি। তো ডিভ ট্যাগের কাজটা বোঝার আগে আমার বুঝতে হবে যে HTML ট্যাগ আছে দুই প্রকার, একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে আমার ব্লক ইনলাইন ট্যাগ, আরেকটা হচ্ছে হলো ব্লক লেভেল ট্যাগ। তো ইনলাইন ট্যাগ কোনটা? ধরেন আমরা যদি এখানে একটা পি ট্যাগ নেই,
পি ট্যাগ নিলাম lorem 10 and then এটার হচ্ছে আমি একটা open with live server। তো এখন এই জায়গায় আমার এই পি ট্যাগের যে স্ট্রাকচারটা বা হচ্ছে কন্টেন্টটা এটা এই পর্যন্ত আসছে। এখন আমি যদি পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, তো এখান থেকে আমি ইনলাইনেই কাজ করতেছি যেহেতু আমার কাজ কম, স্টাইল ডিজি। তো এই জায়গায় আমরা যদি একটু দেখি যে আউটপুটটা, তো আমার কন্টেন্ট আসছে এই পর্যন্ত, কিন্তু এই পাশের যে ব্ল্যাঙ্ক স্পেসটা ছিল আমার, মানে যেখানে আমার কন্টেন্টটা নাই, এটা কিন্তু এই স্পেস পুরোটা ব্লক করছে। এখন আমি যদি আরেকটা পি ট্যাগ নেই এইখানে, তো এটা কিন্তু আমার নিচে আসবে, মানে এই যে ব্ল্যাঙ্ক স্পেস এটা কিন্তু ফিল আপ করবে না, নিচে একটা স্পেস নিবে, মানে এই স্পেসটা খালি রেখে এই জায়গার সেকেন্ড লাইন থেকে আমার এটা শুরু হইতেছে। অর্থাৎ এই পি কিন্তু ট্যাগ যখন আমরা কল করছি তখন পুরা যে উইথটা আছে আমার, এই উইথটা ব্লক করছে, অর্থাৎ এটা হচ্ছে আমার ব্লক লেভেল এলিমেন্ট। তো লাইন লেভেল এলিমেন্ট বা ইনলাইন এলিমেন্ট কোনটা? ধরেন আমরা এটার বদলে এখানে স্প্যান ক্লাস নিলাম, মানে স্প্যান ট্যাগটা নিলাম, এলিমেন্ট স্প্যান। তো এখানে আমি বললাম lorem 10। তো এখন যদি দেখি এটাও সেম এই পর্যন্তই আসছে। তো এই পর্যন্ত আসার পর আমি যদি এখন আরেকটা সেকেন্ড স্প্যান ক্লাস কল করি, তো এটা কিন্তু সেকেন্ড লাইন থেকে শুরু হবে না, এটা কিন্তু এই যে এখানে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে, অ্যান্ড দেন আবার সেকেন্ড যে স্প্যান ট্যাগটা নিছি সেটা কিন্তু আমার এইখান থেকে শুরু হয়েছে। এটা যদি আমরা দুইটাতে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দিই, সেক্ষেত্রে আমরা হচ্ছে সহজে বুঝতে পারবো। কালার তো এই জায়গায় যদি দেখি এইখানে একটা স্পেস রেখে আমার সেকেন্ড যেই স্প্যানটা ছিল, স্প্যানটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো এইভাবে এইটা কিন্তু পুরা উইথটা ব্লক করে নেয়, জাস্ট যতটুকু আমার কন্টেন্ট ততটুকু স্পেসই এখানে ব্লক করছে। অর্থাৎ এটা হচ্ছে আমার ইনলাইন এলিমেন্ট, আর এইখানে পি ট্যাগ আছে যেটা, এটা হচ্ছে আমার ব্লক লেভেল এলিমেন্ট বা হচ্ছে ব্লক এলিমেন্ট বলতে পারেন। তো ডিফারেন্সটা কি, বা হচ্ছে এই জায়গায় এটা বোঝার দরকারটা কি? দরকার হচ্ছে আপনি যখন মানে প্যারেন্ট চাইল্ড এলিমেন্ট কল করবেন, তখন আপনি কিন্তু প্যারেন্ট একটা যে ব্লক লেভেল এলিমেন্ট, সেটার মধ্যে তার চাইল্ড হিসেবে একটা ব্লক লেভেল এলিমেন্ট বা একটা ইনলাইন এলিমেন্ট বোথ নিতে পারবেন, আপনি দুইটাই নিতে পারবেন, দুইটাই ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যখন এইখানে মানে ইনলাইন ট্যাগ বা ইনলাইন এলিমেন্ট ইউজ করবেন, যেমন স্প্যান, তারপর এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ, যেটা আমরা হচ্ছে হলো লিঙ্ক করার কাজে ইউজ করি, এই টাইপের ট্যাগগুলো ইউজ করবেন, তখন আপনি কিন্তু তার মাঝে আরেকটা ব্লক লেভেল এলিমেন্ট কল করতে পারবেন না। তো নর্মালি HTML এ যদি আপনি কল করেন, সেটা আউটপুট আপনাকে দেখাবে, বাট যখন আপনি এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করে সার্ভারে রান করবেন, তখন সেটা ইরর দেখাবে। তো কারণ একটা ছোট জিনিসের মধ্যে আপনি একটা বড় জিনিস কখনো আটকাইতে পারবেন না, বাট একটা বড় জিনিসের মধ্যে আপনি অনেকগুলো ছোট জিনিস কিন্তু ঠিকই আটকাইতে পারবেন। তো এটা হচ্ছে হলো আমাদের টোটাল কনসেপ্টটা, যেটা ব্লক লেভেল অ্যান্ড ইনলাইন এলিমেন্টের। তো এখন প্যারেন্ট চাইল্ড যে আমরা কনভারসেশনটা করতেছি, যে প্যারেন্ট চাইল্ড এলিমেন্ট, এইটা কি? ধরেন আপনার কাছে অনেকগুলো এলিমেন্ট আছে, এই জায়গায় পি আপনার কাছে 13টা পি ট্যাগ আছে। এখন এই পি ট্যাগের মধ্যে আপনার কিছু না কিছু টেক্সট আছে, অথবা হচ্ছে আপনার ধরেন যে কোনো যে কোনো এলিমেন্টের অনেক লেখা আছে, ধরেন পি ট্যাগ ছাড়াও H1 আছে, H2 আছে। তো এখন আপনার এই এলিমেন্টগুলোকে আপনি যদি ধরেন মুভ করাইতে চান, আপনার এটা ধরেন আমি এখানে সবগুলোর জন্য lorem সেট করতেছি।
আচ্ছা এতগুলা দরকার নেই, লোরেম 5, বাকিগুলা কেটে দিই। তো এখন আমার এই জায়গায় এই এলিমেন্টগুলোকে হচ্ছে আমি যেইভাবে এখানে আমরা একটা সিরিয়াল মেনটেন করতেছি, এটা আমি হচ্ছে এইভাবে রাখতে চাইতেছি। তো আপনার হাত হচ্ছে দুইটা, আপনি যদি আপনাকে যদি বলে যে এখান থেকে সবার ব্যাগগুলো আপনি মুভ করেন, আপনি বা এই রুম থেকে বের করেন আপনি, তখন কিন্তু আপনি দুইটা করে নেবেন যদি বেশি ভারী হয়। আপনি কিন্তু এর বেশি নিতে পারতেছেন না, কারণ আপনার হাত হচ্ছে দুইটা। তো এইখানেও বিষয়টা এইরকমভাবেই কাজ করে যে আমরা যদি অনেকগুলো এলিমেন্ট একসাথে নিতে চাই, তো আমরা যখন এটারে হচ্ছে মোবাইল ভিউতে দেখি বা হচ্ছে ট্যাবলেট ভিউতে দেখি, ডিফারেন্ট ডিসপ্লে সাইজে যখন আমরা এই ওয়েবসাইটটা ভিজিট করি, তখন এটারে ওই ডিসপ্লে সাইজ অনুযায়ী আমাদেরকে রেসপন্সিভ করতে হয়, বা সেই ডিসপ্লে সাইজে যাতে আমার ডিজাইনটা ব্রেক না হয়ে যায় বা কোনো জায়গা দিয়ে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়, তার জন্য আমাদের ওই ডিসপ্লে সাইজগুলোর জন্য আলাদা আলাদা রেসপন্সিবল কোড লিখতে হয়। যে আপনি ধরেন ট্যাবলেটের জন্য একটা কোড লিখলেন, মোবাইলের ডিসপ্লের জন্য একটা কোড লিখলেন, আবার ল্যাপটপের ডিসপ্লের জন্য আপনার এই এলিমেন্টটা কীরকম ওয়েতে থাকবে বা কিভাবে এটা হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করবে, সেটা আপনার ওইভাবে কোড লিখতে হয়। তো এখন আপনি যখন ধরেন যে আপনার এই এলিমেন্ট দুইটা করে হচ্ছে আপনার পাশাপাশি নিতে হবে, যে ধরেন এটা হচ্ছে আপনার মোবাইল ভিউ, মোবাইলে আপনি একটার পর একটা নিচে একটা দেখাবেন, কিন্তু আপনার ল্যাপটপের ডিসপ্লে কিন্তু যদি আপনি এইভাবে দেখান, তাহলে এই যে এই পাশে অনেক ব্ল্যাঙ্ক স্পেস পড়ে থাকে, অনেকগুলা ব্ল্যাঙ্ক স্পেস থাকে, তো এইটা দেখতে সুন্দর লাগে না, বা হচ্ছে এটা দেখতে ওই রকম প্রফেশনাল মনে হইতেছে। তো এইটারে যদি আমি একটু পাশাপাশি সাজাইতে চাই, তখন কীভাবে সাজাইতে পারি? এই জায়গায় একটা করেও আমি সাজাইতে পারি। তো সেই ক্ষেত্রে সাজাইলে কি হবে, যখন আমি মোবাইলের ডিসপ্লের জন্য কাজ করব, তখন কিন্তু আমার জন্য একটা প্রবলেম হয়ে যাবে, কারণ আবার তখন আমার প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লাইনের জন্য বা ইন্ডিভিজুয়াল পিয়ের জন্য আমার আলাদা আলাদা কোড লিখতে হবে। তো এখন এটা যদি আমি ধরেন যে আমি বললাম দুইটা করে আমি একটা পেয়ার করি, যে আমি দুইটা বা এইখানে আমার ধরেন দুইটা কলাম আমি সাজাবো, আমার এই যে এইখানের এলিমেন্টগুলোর জন্য আমি দুইটা কলাম সাজাবো। আমার এই জায়গায় 8টা আছে, 9টা আছে, তো আমি হচ্ছে 4টা আর আরেকটাতে 5টা আমরা রাখি। তো তখন আমাদের আসে প্যারেন্টের কনসেপ্ট। তো প্যারেন্ট হচ্ছে ধরেন আপনার এই যে 4টা ডিভ আমি নিয়ে কাজ করব, বা এই 4টা ডিভকে যে আমি একটা অ্যাট্রিবিউটস দিব, তার জন্য আমারও এই জায়গায় একটা প্যারেন্ট নিতে হবে। তো প্যারেন্ট নেওয়ার জন্য আমরা ইউজ করি ডিভ ট্যাগ, বা এটার আমরা কন্টেইনার ট্যাগও বলি। তো কন্টেইনার আমরা আসলে সিলেক্টর ক্লাস যখন ইউজ করি তখন কন্টেইনার নাম দিই, বাট নর্মালি আমরা এটারে ডিভ কন্টেইনারও বলি। তো এই জায়গায় আমরা এই পি ট্যাগগুলোকে হচ্ছে আমার এই ডিভের আন্ডারে রাখলাম। অ্যান্ড আমার এই জায়গায় ইন্ডেন্টগুলো নষ্ট হয়ে গেছে, তো Ctrl+Shift+B। তো এখন এটা আমার এই জায়গায় বি হচ্ছে, এই ডিভ হচ্ছে আমার প্যারেন্ট, আর এর চাইল্ড হচ্ছে পি। তো এখন এইখানে আমি যদি আরও একটা ডিভ ট্যাগ নেই এই ডিভের মধ্যে, অ্যান্ড তার মধ্যে যদি আমি আবার দুইটা পি রাখি, তো এখন হচ্ছে এই div1 এটারে আমরা হচ্ছে তখন বলবো div1, এটা হচ্ছে আমার div2। তো এই div2 হচ্ছে div1 এর চাইল্ড, অর্থাৎ div1 এর ভিতরে যেহেতু div2 আছে, তার মানে div2 হচ্ছে div1 এর চাইল্ড। আর এই ক্ষেত্রে আবার p হচ্ছে আমার এই div1 এর div2 এর চাইল্ড। তো এখানে রিলেশনটা কি p এর সাথে div1 এর? p এর সাথে div1 এর রিলেশন হচ্ছে p div2 এর চাইল্ড, অ্যান্ড div2 হচ্ছে div1 এর চাইল্ড। তো এটা একটু মানে কনফিউজিং মনে হতে পারে। তো এটারে আমরা যখন নর্মালি অ্যাপ্লাই করব যে কোনো প্রজেক্টের সময়, তখন আমরা আরও ভালোভাবে আর কি কনসেপ্টটা বুঝতে পারবো। এখন এটা একটু কনফিউজিং মনে হতে পারে। তো এইটাতে আমাদের আসলে ডিভটাতে এরকম প্যারেন্ট চাইল্ড ফোর্স করাতে সুবিধাটা কী হলো, বা এইভাবে আমার এটারে মুভ করায় সাজানোতে সুবিধাটা কী হলো, বা আমি কী বেনিফিটটা পাইতেছি। এখন এটারও আমি হচ্ছে একটা ডিভের ভিতরে যদি নেই, কন্ট্রোল ডিভ, তো এখন আমি যদি এই ডিভটাকে ধরেন যে আমি কিছু সিএসএস কোড লিখি, আপাতত আপনারা যদি না বুঝেন প্রবলেম নাই, আমরা যখন সিএসএস নিয়ে কথা বলবো তখন আমি এগুলো আবার বুঝাই দিব। তো স্টাইল
তো এই জায়গায় আমার প্রত্যেকটা ব্রাউজারেরই কিছু হচ্ছে হলো বাই ডিফল্ট কোড থাকে, মানে মার্জিন প্যাডিং সেট আপ করা থাকে। যেমন এইখানে দেখেন একটা মার্জিন আছে, একটা লাইন থেকে আরেকটা লাইন স্পেস আছে, এরপরে এখান থেকে অল্প কিছু প্যাডিংও আছে। তো বাই ডিফল্ট এই প্যাডিংগুলো যখন আমরা ডিজাইন করি বা আমাদের কাস্টম কোড লিখি, তখন এই প্যাডিংগুলো অনেক সময় মেজারমেন্টের ক্ষেত্রে প্রবলেম করে। তো তার জন্য আমরা কি করব, প্রথমে রুট থেকে এগুলাকে সব জিরো করে নেব। তো এর জন্য আমরা হচ্ছে হলো স্টার ইউজ করি রুটকে মেনশন করার জন্য। এটা দ্বারা আমরা প্রত্যেকটা এলিমেন্টকে একসাথে কল করতে পারি। মানে আমার এই জায়গায় যতগুলা ডিভ বলেন, পি বলেন, বা যতগুলা এলিমেন্ট আছে, আমি স্টার যখন কল করতেছি সবগুলা একসাথে কল হইতেছে। তো আমি এই জায়গায় বললাম যে মার্জিন 0 প্যাডিং 0। তো এখন যদি আমি এখানে দেখি কি কি চেঞ্জ হয়েছে, এই যে আমার এই যে মার্জিন ছিল, প্যাডিং ছিল, সবগুলা রিমুভ হয়ে গেছে। বাই ডিফল্ট এখন আমার কোনো মার্জিন প্যাডিং কোনো কিছু নাই। তো এটা যদি আমি যদি এখানে কালার দেই, কন্ট্রোল সেট কালার, এটা হচ্ছে আমরা ফন্ট কালার চেঞ্জ করার জন্য বা টেক্সট কালার চেঞ্জ করার জন্য আমরা এই কালার প্রপার্টি ইউজ করি। তো আমি এখানে অ্যাকোয়া ইউজ করলাম। তো এখন আমার পুরো ডিজাইনের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তার প্রত্যেকটার কালার অ্যাকোয়াতে পরিবর্তন হয়েছে। তো এখন এটা যে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, মানে ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে অ্যাপ্লাই করছে, সেটা আমরা বুঝবো কিভাবে। এই জন্য আমাদেরকে ইউজ করতে হবে গুগল ডেভ টুলস। ইন্সপেক্ট থেকে এই জায়গায় রাইট ক্লিক করলে ইন্সপেক্ট অপশন আসবে। ইন্সপেক্টে ক্লিক করলে এই জায়গায় আমার পুরো কোডের যে স্ট্রাকচার, সে মানে আমি যা HTML কোড লিখছি এখানে সব এখানে আসবে। এলিমেন্ট তো এই যে আমার HTML কোডের মধ্যে হেড আছে, বডি ট্যাগ আছে, বডি ট্যাগ, তারপর ডিভের মধ্যে হচ্ছে হলো আমার প্রথম ডিভ, ফার্স্ট ডিভের মধ্যে 4টা পি আছে, অ্যান্ড সেকেন্ড ডিভের মধ্যে আমি যেভাবে কোড লিখছি সবগুলা কিন্তু এখানে আছে। আর একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে, এটা হচ্ছে হলো আমার লাইভ সার্ভারের জন্য, যেটা আমি হচ্ছে নর্মালি ইউজ করতেছি লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার রান করার জন্য স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা আমার কোডের ভিতরে নাই, এটা হচ্ছে আমার ব্রাউজারের জন্য আছে। তো এখন আমি যদি এখান থেকে কোনো একটা এলিমেন্টের উপরে ক্লিক করি, তাহলে আমি সেই এলিমেন্টের উপরে কি কি CSS প্রপার্টি ইউজ করছি সেটা দেখতে পারবো। তো আমি যদি পি ট্যাগের উপরে ক্লিক করি, তো এই যে দেখেন এই স্টার যেটা আমরা ইউজ করছি, মানে রুট যেটাকে আমি বলতেছি, তো এই রুটটা আমার প্রত্যেকটা এলিমেন্টের উপরে ক্লিক করলে তার সাথে দেখাইতেছে। নর্মালি ইন্ডিভিজুয়াল আমার পি কিন্তু আছে, পি এর উপরে আমি যদি কোনো অ্যাপ্লাই করি, যেমন আমি এখান থেকে যদি আমি পি এর জন্য, আচ্ছা এইখান থেকে আচ্ছা পি ট্যাগ কল করি নাই, মেবি সেই কারণে এখান থেকে আসে না। আচ্ছা সমস্যা নেই। তো আমরা রুট থেকে এখান থেকে কিছু এডিট করতে পারি, যেমন মার্জিন 0 প্যাডিং 0 যেগুলো ছিল এগুলো আমরা মানে রিমুভ করতে পারি, তো এডিট করতে পারি। তো বাট এগুলা পার্মানেন্ট না, আমি যদি এটা রিফ্রেশ দিই তাহলে আবার এগুলো হচ্ছে আগের এসে চলে যায়। তো এটা সেভ করার একটা ওয়ে আছে। তো ডেভ টুল থেকে কীভাবে আমরা কাস্টমাইজ করে সেভ করি সেটা আমরা হচ্ছে আস্তে আস্তে যখন প্রজেক্ট করব তখন দেখব। তো এখন এই জায়গার থেকে যেটা আমরা দেখতে আসছি যে আমরা প্রত্যেকটা এলিমেন্টেই আমাদের এই রুট এলিমেন্টটা কিন্তু আসতেছে। তার মানে আমি রুটের মধ্যে যে চেঞ্জগুলো করতেছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের উপরে ওইটার ইফেক্ট করতেছে। যে এখানে মার্জিন বলেন, প্যাডিং বলেন, আমি যদি ডিভ ট্যাগের মধ্যে কিছু লিখি, এখানে সরাসরি ডিভ ট্যাগের মধ্যে যদি আমি লিখি যে লোরেম, তো আমি যদি ডিভ ট্যাগের মধ্যে লিখি এইটারও দেখবেন যে সেম কালার আসবে, কারণ ডিভ ট্যাগের ক্ষেত্রেও আমার এই যে ডিভের মধ্যে যখন আমি ক্লিক করছি তখনও আমার এই রুট এলিমেন্টে মার্জিন 0 প্যাডিং 0 আর ফন্ট কালার যেটা আমরা ইউজ করতেছি এখন এইখানে। তো রুটের কাজটা তো বুঝতে পারছেন। তো এখানে আমরা রুট 0 করলাম। তো এরপরে আমাদের কাজ হচ্ছে যে বডি ট্যাগ নিয়ে কাজ, বডি, বডির জন্য হাইট। তো হাইট হচ্ছে আমার এটা হচ্ছে কলাম ওয়াইজ কি পরিমাণ আমি হচ্ছে এটারে হাইট দিব,
এটা আমরা মেজারমেন্ট করার জন্য পিক্সেল, আরইএম এরকম বিভিন্ন হচ্ছে হলো মেজারমেন্টের একক ইউজ করি। তো আমরা বেসিক্যালি নর্মালি আমরা হচ্ছে হলো পিক্সেল ইউজ করি বেসিক কাজগুলোর জন্য। বাট যে যখন আমরা একটু ধরেন ফন্ট নিয়ে কাজ করি বা বড় ধরনের কোনো ফন্ট নিয়ে কাজ করি, তখন হচ্ছে আমরা ওটার জন্য আরইএম ইউজ করি, মানে 16 পিক্সেল ইকুয়াল টু 1 আরইএম। তার মানে আপনি যদি 1 আরইএম দেন, সেখানে যদি এর বদলে আপনি 16 পিক্সেল ইউজ করেন, সেই সেম ডিজাইন বা সেম সাইজটাই আপনি পাবেন। তো হাইট উইথের ক্ষেত্রে আমরা নর্মালি পিক্সেল অথবা ভিএইচ ইউজ করি হাইটের ক্ষেত্রে, ভার্টিক্যাল হাইট যেটা বলি আর কি আমরা। তো এর জন্য আমরা হচ্ছে হলো ভিএইচ ইউজ করি। তো আমি এখানে 100 ভিএইচ দিব। তো এখন 100 ভিএইচ দ্বারা আমরা কি বলতেছি? 100 ভিএইচ হচ্ছে আমার এই যে ডিসপ্লেটা আছে এইটার এইখান থেকে শুরু করে, মানে ভিউইং আমার ভিউ পোর্ট যতটুকুর মধ্যে আমি কন্টেন্ট দেখতে পারি, এর শুরু থেকে এক ডিসপ্লে পর্যন্ত। এখন সেটা হইতে পারে আপনার মোবাইলের জন্য, সেটা হইতে পারে আপনার ল্যাপটপের জন্য। যে ডিসপ্লে সাইজটা এটাকে বলা হয় হচ্ছে অন ভিএইচ। তো এরপরে পার্সেন্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে তখন আমরা আরও বুঝবো। তো এখন হচ্ছে উইথ সেট করতে হবে। তো উইথ হচ্ছে আমি 100% ইউজ করতেছি, 100%। এখন 100% ইউজ করার সুবিধাটা কি? আমার 100% মানে হচ্ছে এই একেবারে এইখান থেকে এই পর্যন্ত টোটাল যেটা আছে, যদি আপনি রুটের মধ্যে মার্জিন প্যাডিং 0 না করেন, তাহলে এই মার্জিন প্যাডিংটুকু রাখে এরপরে যতটুকু আসে, আর যদি এটা 0 করে দেন তার মানে হচ্ছে পুরাটাই। তো এটা 100% করার কিছু সুবিধা আছে। রেসপন্সিভ করার ক্ষেত্রে আপনার কোড কম লিখতে হইতেছে, কারণ 100% অর্থ হচ্ছে এটা যদি মোবাইলের ডিসপ্লেতে যায়, মোবাইলের জন্য এটা 100% মোবাইলের ডিসপ্লের জন্য। আবার এটা যদি ল্যাপটপের ডিসপ্লেতে যায়, তখন ল্যাপটপের ডিসপ্লের জন্য এটা 100%। তার মানে আপনি হচ্ছে জাস্ট ডিসপ্লে চেঞ্জ করলে এখান থেকে আপনার এইটার যে উইথটা, এটা আর আপনার কাস্টমাইজ করতে হইতেছে না। আপনি অটোমেটিক্যালি পার্সেন্টেজের কারণে আপনার ডিভাইস অনুসারে আপনার যেই কোডটা সেটা আপনি পাইতেছেন, মানে যেই উইথটা দরকার এটা অটোমেটিক্যালি হয়ে যেতেছে। তো উইথ 100% ইউজ করলাম। এখন হচ্ছে আমার যেহেতু এলিমেন্টগুলোকে সেন্টারে নিতে হবে, এর জন্য আমি ডিসপ্লে প্রপার্টি ইউজ করি, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো ডিসপ্লে ফ্লেক্স এখানে আরও ডিসপ্লে প্রপার্টি আছে। তো আমরা কি কি প্রপার্টি আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে দেখব। বাট ফ্লেক্স দিয়ে আমরা হচ্ছে আমাদের আইটেমগুলোকে ফ্লেক্সিবল করি, যাতে আমরা অ্যালাইন আইটেম প্রপার্টি আর জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি ইউজ করার মাধ্যমে এটারে মুভ করে দিতে পারি। এখন আমি যদি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি, আচ্ছা এর আউটপুটটাকে দেখি। এর আউটপুট হচ্ছে আমার ওয়েট কন্টেন্টগুলো আমার এই ফার্স্ট কন্টেন্টটা আমি মুভ করে দিই। তো আমার যে দুইটা ডিভ ছিল এই দুইটা পাশাপাশি চলে আসছে, আপনারা এইভাবে হয়তো বা। তো এইখানে দেখেন যে আমার ফার্স্ট এটা হচ্ছে হলো প্রথম চারটা পি ট্যাগ সহ যে ডিভটা আমরা দিছিলাম বা যে ডিভটা আমরা ইউজ করছিলাম ওইটা, আর এটা হচ্ছে আমরা যেটা 5টা পি ট্যাগ রাখছিলাম সেই ডিভটা। এইখান থেকে আমি যদি এই ডিভ যে ফার্স্ট ডিভের উপরে কার্সর নেই, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ডিভ, এটা হচ্ছে আমার সেকেন্ড ডিভ। তার মানে ফ্লেক্স ইউজ করার ফলে কি কি চেঞ্জ হয়েছে? প্রথমত চেঞ্জ হয়েছে আমার আইটেমগুলো মুভ করাতে অনেকটা ফ্লেক্সিবল হয়ে গেছে, যার কারণে আমরা বাকি দুইটা প্রপার্টি ইউজ করার মাধ্যমে এটারে, এখন আমি যদি কোনো কারণে ধরেন ডিসপ্লে ফ্লেক্সটা মুভ এই জায়গার থেকে এটারে ধরেন কমেন্ট করে দিছি, তো এখন এইখানে আমার ইরোর দেখাইতেছে, বলতেছে যে ডিসপ্লে ব্লক প্রপার্টি প্রিভেন্টস অ্যালাইন আইটেম ফ্রম হ্যাভিং অ্যান ইফেক্ট, অর্থাৎ বাই ডিফল্ট এটা ডিসপ্লে ব্লক হিসাবে আছে। তো এটারে যদি আমি অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট এই ধরনের প্রপার্টি চেঞ্জ করতে চাই, প্রপার্টির ভ্যালু চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমার আগে ব্লক থেকে এটারে হচ্ছে হলো অন্য কোনো একটা সেগমেন্টে মুভ করাতে হবে। এখন অ্যালাইন আইটেম আর জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে হলো ফ্লেক্স আইটেম বা ফ্লেক্সিবল যে আইটেমগুলো এগুলোর জন্য সহজে কাজ করে বা এর জন্য সহজ কম্পিটেবল, যে কারণে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি। অ্যান্ড ফ্লেক্স ইউজ করার ফলে এখানে আমার আইটেম দুইটা পাশাপাশি চলে আসে। নর্মালি কিন্তু আমার আইটেম একটা নিচে আরেকটা থাকে, বাট যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করি তখন এটা একটার পাশে আরেকটা চলে আসে।
মানে দুইটা পাশাপাশি চলে আসে। তো এইটারে প্রিভেন্ট করার জন্য বা এটা আটকানোর জন্য আমরা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন ইউজ করতে পারি। ফ্লেক্স ডিরেকশন নামে আমাদের একটা প্রপার্টি আছে, এফডি ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন যদি আমি কলাম ইউজ করি, তার মানে আমার আইটেমগুলা আবার সেই কলাম বা আগে যে এইখানে যেরকম ছিল ওই অবস্থাতে চলে আসে। তো এখন এখানে আপনি দেখেন যে নর্মালি আমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপের ডিসপ্লেতে থাকি, তখন আমার দুইটা কলামে আমার আইটেমগুলো আমি যদি সাজাতে চাই, শুধুমাত্র এই কোডটা আমি যদি উঠায় দিই কন্ট্রোল এক্স, তখন আমার এটা পাশাপাশি চলে আসে। তার মানে আমি যখন মোবাইলের কোডটা লিখব, তখন জাস্ট মোবাইলের ডিসপ্লে সেট করে ডিসপ্লের জন্য শুধুমাত্র আমি যদি এই এক লাইন কোড লিখি, তাহলে আমার আইটেমগুলো একটার নিচে আরেকটা চলে আসে। তো এটা হচ্ছে হলো অনেকখানি কোড লিখে আমার জন্য কমাই দিছে। কারণ আপনি যদি এটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টে লিখতে চাইতেন, আপনার প্রত্যেকটা আলাদা আলাদা পি এর জন্য আলাদা আলাদা কোড লিখতে হতো, প্রত্যেকটা আলাদা আলাদা এর জন্য আপনার সিএসএস কোড অনেক বড় হয়ে যেত। তো যেই কারণে আমরা এইখানে এই কন্টেইনারটা ইউজ করছি, যার ফলে খুব সহজে আমরা এটারে মুভ করতে পারতেছি বা আমাদের ইচ্ছা মতো লেআউট আমরা সাজাতে পারতেছি। আপনারা কি বুঝতে পারছেন কিছু? আচ্ছা, না বুঝলে প্রশ্ন করেন। ওকে, আচ্ছা, সবাই বুঝতে পারছেন। তো এখন আমরা ফ্লেক্স ডিরেকশন কলাম এটা থাকলো। তো এইখানে আমরা আরও কিছু প্রপার্টি ইউজ করতে পারি। অ্যালাইন আইটেমের ক্ষেত্রে সেন্টারের পরিবর্তে আমরা হচ্ছে হলো স্টার্ট ইউজ করতে পারি। স্টার্ট ইউজ করলে একেবারে ফার্স্ট রো থেকে, মানে কলামের উপর থেকে শুরু হবে। আর এন্ড যদি এইখানে আমরা ইউজ করি, তাহলে এটা একেবারে নিচে যেখানে আমার মানে উইথটা শেষ, মানে হাইটটা শেষ হয়েছে, সেইখানে হচ্ছে হলো এটা পজিশন নেবে ইএনডি। তো এই যে একেবারে নিচে চলে আসছে। আবার এটা আমরা সেন্টার করি। তো জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে আমরা আরও কিছু স্টার্ট এন্ড তো নর্মালি পাই, এছাড়া আমরা কিছু মানে এলিমেন্টগুলোকে সুন্দরভাবে স্পেসিং করার জন্য বা হচ্ছে লেআউট সাজানোর জন্য আরও তিনটা এলিমেন্ট আমরা বেশি পাই। জাস্ট সেটা হচ্ছে স্পেস বিটুইন, স্পেস ইভেনলি, আর হচ্ছে স্পেস অ্যারাউন্ড। তো স্পেস বিটুইন যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে তিনটা সেম কাজই করে, জাস্ট সবগুলোর মাঝে মানে আমার এলিমেন্টগুলোর মাঝে স্পেস সেট করে। তো স্পেস অ্যারাউন্ড যদি দেই, আচ্ছা স্পেস অ্যারাউন্ড যদি দিই, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমার দুই পাশে স্পেস কম থাকে, মাঝখানের স্পেসটা একটু বড় থাকে। এরপরে আমরা যদি হচ্ছে স্পেস বিটুইন যদি দিই, তো এরকমই দুই পাশে স্পেস থাকে না, মাঝখানে স্পেসটা থাকে। আর স্পেস ইভেনলি দিলে চারপাশে সমান স্পেস থাকে। তো যখন আপনি যেই রকমের মানে লেআউট সাজাবেন, তার বেসিসে আপনি আপনার যেটা দরকার সেটা ইউজ করবেন। ইভেন আমরা যদি স্পেস ইভেনলি ইউজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের চারপাশে সমান স্পেস থাকে। তো এইভাবে হচ্ছে হলো আমরা লেআউটটা নর্মালি সাজাইতে পারি বা হচ্ছে একটা লেআউট সাজাই। তো ব্লক লেভেল এলিমেন্ট কন্টেইনার সব বুঝতে পারছেন তো, যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলছি। তো এখন হচ্ছে আমাদের তাহলে টেবিল নিয়ে কথা বলি। আচ্ছা, টেবিলের আগে আমরা হচ্ছে হলো ফর্ম নিয়ে কথা বলি। তো ফর্ম হচ্ছে যে আমরা যখন ধরেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি বা একটা ওয়েবসাইটে কাজ করি, তখন আমাদের ওয়েবসাইটের কিছু টার্গেট থাকে। যেমন আপনি ধরেন আপনার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট যদি ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে আপনার টার্গেট থাকে যে আমার ওয়েবসাইট দেখবে, এরপর আমার যে প্রজেক্টগুলো করছি সেগুলো আমার হচ্ছে ক্লায়েন্ট দেখবে, অ্যান্ড দেখার পরে সে আমার কাছে কন্ট্যাক্ট করবে। এখন সে যদি কন্ট্যাক্ট করতে চায় আপনার সাথে, তাহলে একটা কন্ট্যাক্ট ফর্ম দরকার। কারণ অবশ্যই তার কন্ট্যাক্ট থ্রু একটা হচ্ছে আপনি তাকে ওইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে আপনার যে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন রাখবেন, সেটাতে সে কন্ট্যাক্ট করবে। আর আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি ওইখানে সরাসরি একটা কন্ট্যাক্ট ফর্ম দিবেন, যেটার মাধ্যমে সে আপনার সাথে মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। তো
এইখানে আপনার হচ্ছে বেস্ট প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট ফর্ম রাখা, যাতে ইজিলি আপনার যে ক্লায়েন্ট থাকে সে বা আপনার যে ওয়েবসাইট আপনার পোর্টফোলিও যে ভিজিট করে সে যাতে সহজে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এরপরে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি রাখবেন, সেটা তো অবশ্যই। তো এই কন্ট্যাক্ট রাখার জন্য বা হচ্ছে ইনফরমেশনগুলা বা ওয়েবসাইটের ভিজিটরদের সাথে ইন্টারাকশন করার জন্য আমাদের ওয়েবসাইটে ফর্ম থাকা মাস্ট বি দরকার। তো এখন সেটা ফর্মের আচ্ছা, তো সেই ফর্ম ক্রিয়েশনের জন্য আমাদের একটা ফর্ম নামে এলিমেন্ট আছে। ফর্ম এলিমেন্ট দিয়ে আমরা হচ্ছে হলো যে কোনো ফর্ম ক্রিয়েট করি। অ্যান্ড ওকে, ফর্ম। তো অ্যাকশন হচ্ছে হলো আমরা গেট পেস্ট, আপনার ফর্ম থেকে ডাটা নিচ্ছি না, ফর্মের থেকে কীভাবে কী করতেছি সেটার জন্য। তো ওইটা আমরা যখন জাভাস্ক্রিপ্ট করব তখন আমাদের দরকার হবে। এখন আমরা জাস্ট যেহেতু HTML CSS করতেছি, তো আমরা এখন এটা ইগনোর করি। তো ফর্মের জন্য ডাটা ইনপুট নেওয়ার জন্য আমাদের কিছু ফিল্ড আছে, ডাটা ফিল্ড আছে, বা হচ্ছে হলো ওটাতে বলে কি ইনপুট ফিল্ড আছে। তো ইনপুট ফিল্ড আমাদের যেই ডাটা আমরা কালেক্ট করতেছি, যেমন ফোন নাম্বার যদি নেন আপনি, সেটা হচ্ছে আমার নাম্বার টাইপ ডাটা। তো এখানে কিছু ডাটা আপনার আগে বুঝতে হবে যে ডাটা কয় প্রকারের। একটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা, একটা হচ্ছে নাম্বার টাইপ ডাটা, একটা হচ্ছে ডেট, মানে ডেট, হ্যাঁ ডেট টাইম একটা আলাদা ডাটা টাইপ। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো বা হয় না, বাট কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেট টাইম একটা আলাদা ডাটা টাইপ। তো এই ডাটা টাইপগুলো যখন আপনি আপনার বুঝবেন, তখন আপনি হচ্ছে কখন কোন ফিল্ড বা টেক্সট এরিয়াটা আপনার ইউজ করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। ধরেন আপনার নেম, যেটা ABCDEFG যে অ্যালফাবেটগুলো আছে, বা হচ্ছে সরাসরি বাংলা যে এইগুলো আছে, এইগুলো দিয়ে আপনি হচ্ছে আপনার নাম লিখেন। তো এখন এইটা হচ্ছে হলো আমার স্ট্রিং টাইপ ডাটা। তো এই ডাটাটা যখন আমরা নিব, এটা হচ্ছে আমার টেক্সট ইনপুট ফিল্ড যে ধরনের, বা টেক্সট ইনপুট ফিল্ড যেটা, সেটা ইউজ করে আমরা হচ্ছে ইনপুট নিই। যেমন এখানে আমার যদি আমরা একটা ইনপুট ফিল্ড নিতে চাই, ইনপুট, আমার বলতে হয় যে এখানে আমরা কি ইনপুট নিতেছি এই ইনপুট ফিল্ডটার মাধ্যমে। ধরেন আমি ইমেল যদি বলি, তার মানে @some_domain.com ছাড়া আমরা কোনো ডাটা এই ফিল্ড দিয়ে সাবমিট করতে পারবো না। এরপর আমি যদি ডেট টাইম বলি, তার মানে এখানে আমি ডেট ছাড়া বা টাইম ছাড়া আমি অন্য কোনো ডাটা এই ফিল্ড দিয়ে সাবমিট করতে পারবো না। এরপর চেক বক্স আছে, কালার আছে, কালার যদি আমি বলি তাহলে এখানে আমার একটা কালার প্যালেট আসবে, সেটার মাধ্যমে আমি ডাটা সাবমিট করব। এরপরে ইনপুট ফিল্ড হিসাবে সাবমিট বাটন আছে, যেটা আপনি হচ্ছে নর্মালি সাবমিটের ফর্ম সাবমিট করার জন্য ইউজ করেন। তো ইনপুট, তো এখানে আমি যখন ইনপুট দিছি তখন আমার বাই ডিফল্ট টাইপ আসছে টেক্সট। তার মানে আমি এই ফিল্ডটা দ্বারা বা এই ইনপুট ফিল্ডটা দ্বারা আমি হচ্ছে টেক্সট টাইপ ডাটা ইনপুট করব। তো এইখানে আরও কিছু প্রপার্টি আছে এটার জন্য। আচ্ছা, এটা আমরা একটু লাইভ সার্ভারে ওপেন করি। তো এইখানে একটা ফিল্ড আসছে, বাট এই ফিল্ডে আমরা কি টাইপ ডাটা ইনপুট দিব, এটা আমার অডিয়েন্সকে বলতে হবে যে আপনি এখানে আপনার নাম ইনপুট দেন, বা হচ্ছে আপনার ফোন নাম্বার ইনপুট দেন, বা যেই ইনপুট আমি চাইতেছি বা যেই ডাটা আমি চাইতেছি সেটা আমার এখানে বলতে হবে যে আপনি এই টাইপের ডাটা ইনপুট দিবেন বা এই ডাটা ইনপুট দিবেন। এটার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে প্লেস হোল্ডার অ্যান্ড দেন এখানে আপনি বলতে পারেন নেম, অথবা আপনি হচ্ছে লেভেল ইউজ করতে পারেন, লেভেল ফর। তো লেভেল যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এখানে হচ্ছে হলো নেম ইউজ করতে হবে। নেম মানে হচ্ছে আপনার এই ফিল্ডের নেম। তো এই নেম যেটা দিবেন আপনি এইখানে, সে ফরের জন্য এই নেমটা ফরের জন্য, আচ্ছা শেষ করি। তো এই নেম যেটা থাকবে সেম জিনিসটা আপনার এই ফরে এখানে ইউজ করতে হবে। অর্থাৎ আপনি বলতেছেন যে এই লেভেলটা হচ্ছে এই নামের জন্য। তো আমি এখানে বললাম যে ইউজার নেম ইউ_নেম, অ্যান্ড সেম জিনিসটা আমি এখানে ইউ_নেম। তো এটা হচ্ছে ইউজার নেমের শর্ট ফর্ম। আপনি আপনার যেরকম ইউজ করতে মনে চায় বা আপনার যেরকম প্রেফারেন্স সেইভাবে আপনি ইউজ করতে পারেন। তো এখন যদি আমি এখানে দেখি আউটপুটটা কি আসছে, তো আমরা এখানে এটা হচ্ছে হলো ভিতরে যে নেম লেখাটা আসছে এটা হচ্ছে আমার প্লেস হোল্ডারের কারণে আসছে, অ্যান্ড বাইরে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে আমার লেভেলের জন্য আসছে। তো
তো আমি প্লেস হোল্ডারের প্রবলেমটা কি, আমি যখন ধরেন কোনো কিছু ইনপুট দিতেছি তখন প্লেস হোল্ডারটা এখান থেকে রিমুভ হয়ে যায়। তো যার কারণে আমাদের দুইটা ইউজ করতে পারেন আপনি চাইলে, অথবা আপনার যদি মনে হয় যে না আমি শুধু লেভেল ইউজ করব সেটাও ইউজ করতে পারেন। অ্যান্ড এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার টেক্সট টাইপ ডাটা, আপনি যে কোনো নাম বা হচ্ছে এই টাইপের যে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য টেক্সট নিতে পারেন। সেইমভাবে আমার হচ্ছে ফোন নাম্বারের জন্য ইনপুট টেক্সটের জায়গায় নাম্বার, অ্যান্ড দেন এটার জন্য নেম, অ্যান্ড এটা বলতেছি ইউ অ্যাড্রেস নেম, অ্যান্ড প্লেস হোল্ডার ফোন নাম্বার ফোন নাম্বার। তো যেহেতু আমরা নেম ইউজ করছি তো লেভেলটাও ইউজ করতে পারি আমরা এখানে, লেভেল ফর আচ্ছা সরি এখানে ইউ নাম্বার হবে, ফোন ওকে। তো এইভাবে আপনার হচ্ছে হলো ডিফারেন্ট ডাটার জন্য ডিফারেন্ট ইনপুট টাইপ আপনি ইউজ করবেন অ্যান্ড প্লেস হোল্ডার। তো এই ডাটাগুলো নিলাম আমরা, তো এইগুলোর জন্য আমার আবার সাবমিট করতে হবে। তো আমরা হচ্ছে সাবমিটের জন্য দুইভাবেই সাবমিট করতে পারি। আপনি চাইলে সরাসরি একটা বাটন নিয়ে তার টাইপ চেঞ্জ করে সাবমিট করতে পারেন এইভাবে, বাটন ট্যাগ, যেটা আমরা হচ্ছে হলো কালকে দেখছি বাটন সাবমিট অ্যান্ড এই জায়গায় হচ্ছে হলো টাইপ সাবমিট, এইভাবে করতে পারেন। অথবা ইনপুট টাইপ সরাসরি হচ্ছে হলো ইনপুট টাইপ নিতে পারেন। আমাদের ইনপুট টাইপে আছে একটা ইনপুট সাবমিট। তো এই যে এখানে যদি ইনপুট টাইপ সাবমিট দিই সেম সাবমিট। আচ্ছা লেভেল ফোন নাম্বারটা কই গেল, আর যেহেতু এগুলা ইনলাইন এলিমেন্ট তো এগুলাকে ব্রেক করার জন্য দুই লাইনে নেওয়ার জন্য আমার বিআর ট্যাগ ইউজ করতে হবে। এটা দ্বারা আমরা লাইন ব্রেক ইউজ মানে বিআর দিয়ে আমরা লাইন ব্রেক ইউজ করি। বিআর তো এই জায়গায় নেম ফোন নাম্বার সাবমিট। আপনি যদি বাটন দেন সেই ক্ষেত্রে বাটনও সেমভাবে এই সাবমিটই আসবে। তো আমি এখানে নেম দিলাম, দেখি আমাদের ফর্মটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। নাফিস অ্যান্ড ফোন নাম্বার দিলাম 019965771199। এখন আমি যদি সাবমিটে ক্লিক করি এখানে দেখেন যে আমার এটা লিঙ্কটাতে চেঞ্জ আসছে। এখানে ইউ নেম বা আমি যে নেমটা সেট করছি তার জন্য আসছে নাফিস, আর ইউ ফোন নাম্বার সেটার মধ্যে আমরা যে ডাটাটা সাবমিট দিছি এই ডাটাটা এখানে আসছে আউটপুটে, মানে আমার লিঙ্কের মধ্যে দেখাইতেছে। অর্থাৎ আমার ফর্মটার যে ডাটা ইনপুট আউটপুট সেটা ঠিকভাবে কাজ করতেছে। তো এটা হচ্ছে হলো আমাদের মানে বেসিক ফর্ম। তো এখানে আমাদের আরও কিছু আছে, যেমন আমরা যদি কালার দেখি ইনপুট টাইপ ইনপুট কালার নেম ফেভারিট কালার বা ফেভ কালার। তো আইডি যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি না তো আইডি আমরা দিলাম। তো এখন যদি আমি এটা দেখি এখানে আমার হচ্ছে হলো একটা এই কালারের প্যালেট আসছে। এটাতে আমরা হচ্ছে হলো ক্লিক করলে আমরা এখান থেকে কালার প্যালেট থেকে যে কোনো কিছু নিতে পারি। একটা আইড্রপারও আছে, ইচ্ছা হলে আমরা এই আইড্রপার থেকেও কালার সাবমিট দিতে পারি। অ্যান্ড কালার সাবমিটটা আসে হচ্ছে আমার এই যে মানে এটা হেক্সা কোড, হ্যাঁ হেক্সা কোডের ইস্যু আসে। তো এর আগে যদি একটা হ্যাশ ইউজ করি তাহলে আমরা হচ্ছে
হেক্সা কোডটা আর কি দিতে হবে। তো এই আর আমাদের হচ্ছে রেডিও আর চেক বক্স বাটন আছে, বাট সেটার আগে আমরা হচ্ছে একটু আগের ইসে সিলেক্টরের ক্লাসটা মানে সিলেক্টরটা এখনই দেখি এখানে, কারণ যেহেতু আমাদের ফাইল ওপেন করা আছে। তো এইখানে যখন আমরা কাজ করতেছিলাম, তো আমরা এই প্রত্যেকটা পি নিয়ে হচ্ছে হলো কাজ করছি, মানে যখনই পিতে কোনো অ্যাট্রিবিউট চেঞ্জ করি আমি এখানে ধরেন যে পিতে আমি বললাম যে ফন্ট সাইজ 1 REM, আচ্ছা ওটা লাইভ সার্ভার বন্ধ হয়ে গেছে, লাইভ সার্ভার। তো এখানে আমি এটার 1 REM এর জায়গায় যদি 3 REM দিই, তো আমার সবগুলা পিয়ারই কিন্তু এই জায়গায় ফন্ট চেঞ্জ হইতেছে, বা আমি যে ভ্যালুটা চেঞ্জ করতেছি সেটা চেঞ্জ হইতেছে। তো এখন আমি যদি চাই যে শুধুমাত্র এই পিটাতে আমি কালার চেঞ্জ করব বা ফন্ট কালার চেঞ্জ করব, তখন কিন্তু আমি পি কল করলে হইতেছে না, কারণ আমার এই জায়গায় পি অনেকগুলা। তো তখন আসে আমার সিলেক্টরের কথা, মানে ক্লাস সিলেক্টর বলেন বা আইডি সিলেক্টর বলেন। আইডি মেইনলি যখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি তখন আমরা জাভাস্ক্রিপ্ট থেকে সরাসরি হচ্ছে ডাটা এলিমেন্টকে সিলেক্ট করার জন্য ইউজ করি, আর ক্লাস হচ্ছে আমরা নর্মালি সিএসএস এর জন্য ইউজ করি। বাট আপনি চাইলে দুইটা এলোমেলো করতে পারেন, বাট জাভাস্ক্রিপ্টে মেবি নতুন যে ES6 ভার্সন আছে এটাতে হচ্ছে ক্লাস সাপোর্ট করে কিনা আমার জানা নাই। তো নর্মালি হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা যখন ডাটার জন্য বা এলিমেন্টকে সিলেক্ট করতে চাই তখন আইডি ইউজ করি, আর সিএসএস এর জন্য আমরা ক্লাস ইউজ করি। যেমন এই জায়গায় আমি যদি এই পি এর জন্য ধরেন এটা হচ্ছে হলো আমার 4 5 6 7 নাম্বার পি, তো আমি হচ্ছে হলো পি এখানে এটারে বলতেছি ক্লাস _7, সরাসরি নাম্বার ইউজ করা যায় না ক্লাসের ক্ষেত্রে, তো এই কারণে আমি আগে আন্ডারস্কোর দিছি। তো এখন আমি যদি এখানে কালকে বলছিলাম যে যখন আমরা ক্লাস কল করি তখন ডট ইউজ করি, তো ডট _7। এখন যদি আমি এটার ফন্ট সাইজ চেঞ্জ করি, ফন্ট সাইজ, তো আমি এটারে বলতেছি যে 3 REM, তাহলে আমার শুধুমাত্র 7 নাম্বার যেটা আছে এইটারই ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে। এখন আমি যদি এখানে এটার কালার চেঞ্জ করি, আচ্ছা ফন্ট সাইজ চেঞ্জ করলে বেশি, কালার চেঞ্জ করি, তাহলে আমি ইন্ডিভিজুয়াল এটার কালার চেঞ্জ করতে পারতেছি। তো এটা হচ্ছে হলো আমার ধরেন যে সিঙ্গেল, এরকম আমি প্রত্যেকটাতে আলাদা আলাদা ইউজ করলে, যেমন এখানে ডিভ দুইটা, আমি ধরেন ডিভগুলাতে যদি কোনো চেঞ্জ করতে চাই, ডিভের ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চাই বা কোনো ইন্ডিভিজুয়াল ডিভকে আমি কল করতে চাই, তখন আমি হচ্ছে একটা ক্লাস দিব, ক্লাস ডিভ, যেহেতু এটা অন, তো আমি এইভাবে বলতে পারি যে হ্যাঁ ডিভ _1, অ্যান্ড এটাকে আমি বললাম যে ক্লাস div_2। তো এখন দেন আমি হচ্ছে হলো জাস্ট এই জায়গায় যদি কল করি ডট div_1, অ্যান্ড এটাতে যদি আমি অ্যাট্রিবিউট চেঞ্জ করি যে BGC ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারতেছি। অ্যান্ড আমি যদি এখানে কালার চেঞ্জ করি CLR আচ্ছা, এটা রুট থেকে যেহেতু ইন্ডিভিজুয়াল এলিমেন্টের উপরে কল করা, তো কালার চেঞ্জ হবে না, এইভাবে ডিপ থেকে সরাসরি পি এর কালার চেঞ্জ করতে হবে এখানে। তো এখন এইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, ধরেন আমার এই জায়গায় আমি শুধুমাত্র D1 এর আন্ডারে যেই পিগুলো আছে এই পিগুলোর কালার চেঞ্জ করতে চাইতেছি, যে আমার এইখানে যে পিগুলো আছে শুধুমাত্র এই পিগুলোর কালার চেঞ্জ করবো, এটা যেমন আছে ওই রকমই থাকবে। তো এর জন্য আমরা বলে দিতে পারি যে আমি যেই পিগুলোর কালার চেঞ্জ করতে চাইতেছি তার লোকেশনটা কই।
তো তার লোকেশন হচ্ছে D1, এর আন্ডারে যতগুলা পি আছে আমি এইগুলার কালার চেঞ্জ করব, কালার এখান থেকে ব্ল্যাক। তাহলে এখন শুধুমাত্র আমার এই যে এই ডিভের মধ্যে যতগুলো আছে পি সেইগুলার কালার চেঞ্জ হয়েছে। এখানে আমি বলে দিছি যে div1 এর ভিতরে যেই পি গুলো আছে শুধুমাত্র এই পি গুলার কালার চেঞ্জ করব আমি। এইভাবে আমি যদি আবার div2 এর জন্য ইন্ডিভিজুয়াল কোনো অ্যাট্রিবিউট চেঞ্জ করতে চাই তখন সেটা আমি করতে পারবো। আবার এখানে একেবারে পি এর বর্ডারগুলো যেহেতু পাশে লেগে আছে, তো এখানে আসে আমার মার্জিন প্যাডিং এর কথা। তো মার্জিন প্যাডিং এর জন্য আমাদের একটা ডায়াগ্রাম দেখতে হবে। তো ডায়াগ্রামটা এরকম, আচ্ছা আমি আগে সিলেক্ট করি। তো এইখানে আমার হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এই যে মাঝখানের যে বক্সটা, এটা হচ্ছে হলো আমার মেইন কন্টেন্ট বা ডকুমেন্ট, যেটা হচ্ছে আমরা লোরেম ইপসাম 10 লিখছি বা যেটা ডামি টেক্সট লিখছি এইটা। তো এরপরে আমি যদি একটা বর্ডার, আচ্ছা এর জন্য আমি যদি একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট নিয়ে কাজ করি তাহলে মেবি বুঝাইতে সুবিধা হবে। ওয়েট, আমি পিটাকে এখান থেকে, হ্যাঁ পি এর জন্য একটা বর্ডারও সেট করি। বর্ডার, তো বর্ডার হচ্ছে হলো নর্মালি আমার এলিমেন্টের বর্ডার দেওয়ার জন্য, তো এটা এই জায়গা থেকে দেখতে পারেন। তো বর্ডার দেওয়ার জন্য আমার তিনটা এলিমেন্ট ইউজ করা বা তিনটা অ্যাট্রিবিউট চেঞ্জ করার দরকার হয়। একটা হচ্ছে হলো বর্ডার সাইজ, কি টাইপের বর্ডার ইউজ করতে চাইতেছি আমি, অ্যান্ড বর্ডার কালার। তো আমি বলতেছি যে আমার বর্ডার সাইজ হচ্ছে 1px, তো আমি সলিড বর্ডার ইউজ করব, অ্যান্ড বর্ডার কালার হবে রেড। তো তিনটা প্রপার্টি ইউজ করার পরে আমি এখানে তো এখন এই জায়গায় আমার ইন্ডিভিজুয়াল যে লোরেম ইপসামের মধ্যে একটা আমি দেখতে পারতেছি। তো আমি এখানে প্যাডিং ইউজ করি, প্যাডিং 10px। তো এখানে হচ্ছে এখন হ্যাঁ বোঝা যেতেছে। তো আমি আমার ইন্সপেক্ট টুলটা অন করি এন্ড এটারে হচ্ছে হলো ফ্লোট করি একটু। তো সিলেক্টর, তো এখন আমরা এই জায়গায় দেখি যে আমার মেইন কন্টেন্ট হচ্ছে এই যে লোরেম ইপসাম যেটা লিখছি এইটা, বাট আমার এলিমেন্টের এরিয়া কিন্তু হচ্ছে এই প্যাডিং সহ বর্ডারের আগ পর্যন্ত। এখানে আপনারা একটু দেখবেন কালার চেঞ্জ বা কালার ডিফারেন্সটা একটু দেখবেন যে এটা হচ্ছে হলো আমার মেইন এলিমেন্ট, এরপরে যে মাঝখানে এই বর্ডার থেকে এই মাঝের যে স্পেসটা আছে এটা হচ্ছে প্যাডিং, আর এরপরে হচ্ছে আমাদের বর্ডার, এটা 1 পিক্সেল আমরা সেট করছি। এখানে 1 পিক্সেল পুরোপুরি আসে নাই, 0.53 আসে, যাই আসছে। আর এরপরে আপনি একটা এলিমেন্ট থেকে মানে এই বর্ডারের পর থেকে এই বর্ডার থেকে এই নিচের বর্ডার পর্যন্ত যেই স্পেসটা দিবেন বা যেই দূরত্বটা সেট করবেন সেটা হচ্ছে মার্জিন। তো মার্জিন আর প্যাডিং এর মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? প্যাডিং হচ্ছে আসে আপনার বর্ডারের ভিতরে, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের মধ্যে আপনি যখন হচ্ছে হলো বর্ডারের মধ্যে কোনো স্পেস দেন তখন সেটা হচ্ছে প্যাডিং। আর একটা বর্ডার থেকে একটা এলিমেন্টের বর্ডার থেকে আরেকটা এলিমেন্টের বর্ডার পর্যন্ত আপনি যে দূরত্ব সেট করেন সেটা হচ্ছে মার্জিন। যেমন এখানে আমার কিন্তু মার্জিন 0, যার কারণে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথে লাগে আছে বা আটকায় আছে বা হচ্ছে এটার একটা হচ্ছে র্যাকের মতো দেখা যেতেছে। বাট অরিজিনালি আমি যদি এখানে হচ্ছে D1p যেহেতু মার্জিন সেট করি, মার্জিন 5px, তাহলে আমার অরিজিনাল কিন্তু এলিমেন্টগুলো হয়েছে এইরকম। এই যে এখন কিন্তু আমার এই যে প্রত্যেকটার বর্ডার একটার থেকে আরেকটা আলাদা হয়েছে, অ্যান্ড আমার অরিজিনাল এলিমেন্টটার কি অরিজিনাল এলিমেন্টের যে ডিজাইনটা বা লেআউটটা এটা আমরা দেখতে পারতেছি। তো প্যাডিং আর মার্জিন কি সবাই বুঝতে পারছেন? প্যাডিং হচ্ছে আপনার মেইন কন্টেন্ট বা মেইন ডকুমেন্ট থেকে আপনার বর্ডারের মধ্যে যেই স্পেসটা এটা হচ্ছে প্যাডিং, আর একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের বর্ডারের মধ্যে যেই স্পেসটা এটা হচ্ছে মার্জিন সহজ ভাষায়। যেমন আমি এই লোরেম ইপসাম থেকে এই লোরেম ইপসামের দূরত্ব যদি বাড়াইতে চাই বা এটার থেকে মাঝখানে যদি একটা স্পেস দিতে চাই আমি দিব এখানে কি ইউজ করবো আমরা, যে আমার এই একটা লোরেম ইপসাম আছে বা এই একটা এলিমেন্ট আছে অ্যান্ড এই একটা এলিমেন্ট আছে, এই দুইটার মাঝে আমি একটা স্পেস করতে চাই তখন হ্যাঁ মার্জিন।
আর আপনি যখন ধরেন এই যে নর্মালি আমরা ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি, এখন ব্যাকগ্রাউন্ড কালার সেট করার পরে আমার এলিমেন্টগুলো যে আছে এলিমেন্টগুলো একেবারে বর্ডারের সাথে আটকায় আছে। এখন আমি বর্ডার থেকে একটু দূরে সরাইতে চাইতেছি বা বর্ডারের মাঝখানে বর্ডার থেকে কন্টেন্টের মধ্যে একটু স্পেস বাড়াইতে চাইতেছি, তখন আমরা কি ইউজ করব? প্যাডিং। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্যাডিং আর মার্জিনের কনসেপ্ট। আর হচ্ছে যেটা আমরা সিলেক্টরের কথা বলতেছিলাম, তো সিলেক্টর আমাদেরকে হচ্ছে ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করার ফ্যাসিলিটি দেয়। এর ফলে আমরা হচ্ছে হলো পুরো প্রজেক্টের মধ্যে সেম এলিমেন্ট সেম নামে, যেমন পি ট্যাগের পি এলিমেন্ট কিন্তু আমার অনেকগুলো থাকবে, সেইখান থেকে আমি ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে কল করতে পারি অ্যান্ড ওইগুলোর জন্য প্রপার্টি সেট করতে পারি অ্যান্ড যে কোনো চেঞ্জেস আনতে পারি। তো এখন যেটা আমাদের হচ্ছে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট যেহেতু আমরা সাজাইছি, এখন এখানে বর্ডারের আরও কিছু প্রপার্টি আছে, যেমন এটা হচ্ছে হলো একেবারে বর্ডার শেপ, একেবারে শার্প বর্ডার। তো এখানে আমি হচ্ছে হলো বর্ডারের মধ্যে একটু অ্যাট্রিবিউটস আনতে পারি, যেটা হচ্ছে এখন খুব ইউআই ডিজাইনের ক্ষেত্রে বা ইউআই স্ট্যাকের ক্ষেত্রে খুব জনপ্রিয়। সেটা হচ্ছে কি যেন বলো, এটা আমার মনে নেই, নামটা মনে থাকে না, কঠিন একটা নাম। তো এগুলো একটু গ্লাস মরফিজম, তারপরে হচ্ছে এরকম কিছু ইফেক্ট থাকে যেগুলো হচ্ছে হলো বিভিন্ন সময় ট্রেন্ডিংয়ে থাকে। তো এই রাউন্ড বর্ডারটা খুবই জনপ্রিয়। তো এটার জন্য হচ্ছে হলো আমাদের বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে, বর্ডার রেডিয়াস। তো এটা আমি পিক্সেল ইউজ করতে পারি, 5 পিক্সেল 10 পিক্সেল 5px। আচ্ছা 5 এটা, আচ্ছা এটা হবে হচ্ছে আমি এই জায়গায় ইউজ না করে আমরা হচ্ছে এটা ডিভের মধ্যে ইউজ করি। 5 পিক্সেল এইভাবে ইউজ করতে পারেন, অথবা যদি আপনি একেবারে এটাকে যদি বলে যে কি বলে এটা একেবারে রাউন্ড সার্কেল বানানো বা হচ্ছে শেপ চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রেও আপনি এটারে ইউজ করতে পারেন। তখন আপনি একেবারে স্কোয়ার শেপ নিয়ে 50% দিলে ওটা চেঞ্জ হয়ে যায়, মানে একেবারে সার্কেল হয়। বর্ডার রেডিয়াস 5%। তো আমরা যদি ডিপটার একটা হাইট সেম হাইট অ্যান্ড উইথ সেট করি অ্যান্ড প্যাডিংটা এই এলিমেন্ট থেকে সরাই, এটারে আমরা ডিপের মধ্যে আনি। তো এখন এই হচ্ছে আমার ডিভের মধ্যে এলিমেন্টগুলা। মার্জিন 5 পিক্সেল, ওকে। তো বর্ডার রেডিয়াস, বর্ডারটাও আমরা ডিভের মধ্যে নিয়ে আসি, কন্ট্রোল এক্স। তো এখান থেকে আমি কালার একটু চেঞ্জ করে দিই, এটারে আমরা 3 পিক্সেল একটু শেপ করি, ওকে। তো এখন এটারে যদি আমি একটু স্কোয়ার শেপ বানাই, নর্মালি হচ্ছে উইথ অ্যান্ড হাইট সেট করতে হবে। তো উইথ আচ্ছা হচ্ছে আমার 300 পিক্সেল 300px। আচ্ছা 200 পিক্সেলে সেট করলে হবে 200 পিক্সেল। and same height আমরা সেট করি, height 200px and হচ্ছে border radius আমি যদি এখানে 50% ইউজ করি, 50%, এই আমার হলো এলিমেন্ট। তো এখন এই জায়গায় কন্টেন্টটা বের হয়ে গেছে। তো এটার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউটস আছে, সেটা হচ্ছে হলো ওভারফ্লো। নর্মালি আমাদের কোনো কন্টেইনার যখন হচ্ছে কোনো কন্টেইনারের ভিতরের কন্টেন্ট যদি বাইরে বের হয়ে যায় বা এলিমেন্টের কোনো পার্ট যদি বাইরে বের হয়ে যায়, তখন সেটারে আমরা হাইড করার জন্য ওভারফ্লো নামে একটা প্রপার্টি আছে, এটা ইউজ করি। ওভারফ্লো হিডেন, আমার যে বাইরের কন্টেন্ট ছিল ওইগুলো হাইড হয়ে গেছে। এখন আপনি চাইলে এই যে টেক্সটগুলো আছে এগুলোরে যদি সেন্টার নিতে চান, তাহলে হচ্ছে হলো ডিসপ্লে ফ্লেক্স, ধরেন এখন এটারে হচ্ছে হলো সেন্ড কলাম ফ্লেক্স ডিরেকশন এফডি ডিরেকশন কলাম। আচ্ছা জাস্টিফাই কন্টেন্টটা আবার সেন্টার। এই হচ্ছে হলো আমাদের টোটাল সিএসএস এইচটিএমএল এর মধ্যে আমরা এলিমেন্টগুলোরে এইভাবে হচ্ছে হলো মুভ করে। তো এরকম সিএসএস এরও অনেক প্রপার্টি আছে, তো অনেক প্রপার্টি নিয়ে আমরা কাজ করছি, আজকে আরও প্রপার্টি নিয়ে নেক্সট টাইম কাজ করব।
তো নেক্সট ক্লাস থেকে হচ্ছে হলো আমরা ইন্ডিভিজুয়াল একটা ডিজাইন ধরে এরপর কাজ শুরু করব। আমার এই জায়গায় ডিজাইনটা মনে হয় আছে, ওয়েট। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাস থেকে এই ডিজাইনটা হচ্ছে হলো কমপ্লিট করব, মানে এই ল্যান্ডিং পেজটা আমরা ডিজাইন করব HTML CSS দিয়ে। তো বেসিক যেই এলিমেন্ট বা প্রপার্টিগুলো, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এরপরে হচ্ছে হলো ফন্ট সাইজ, এগুলো তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন। আর যে ফন্ট আর অ্যাডভান্স যেই কালার প্রপার্টিগুলো আছে এগুলো হচ্ছে আমরা নেক্সট কাজ করতে করতে এরপরে আস্তে আস্তে প্রজেক্টের সাথে সাথে শিখতে পারবো। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝতে পারেন না এমন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। সবাই বুঝতে পারছেন?